এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা 2024 জুলাই মাসে শেষ মঙ্গলবারে ঘটেছে মুম্বাইয়ের ওয়ার্লি এলাকাতে। সেখানে একটা সফট টাচ বলে স্পা রয়েছে। সেখানকার মালিক, তার নাম হচ্ছে সন্তোষ শিরেকার। সে সকালবেলায় 11:30টার সময় ফোন করে পুলিশ স্টেশনে, বলে তার স্পায়ে কোনো একটা মানুষের মার্ডার হয়ে গেছে, সে পড়ে রয়েছে। তো পুলিশ সঙ্গে সঙ্গে আসে। যে বডিটা পুলিশ দেখতে পায়, পুলিশ তাকে চিনতে পারে। সে পুলিশের ইনফর্মার ছিল, বিভিন্ন জায়গা থেকে খবর কালেক্ট করে সে পুলিশকে দিত। সে পুলিশের স্পাইয়ের কাজ করত। তার নাম ছিল গুরু বাগমারে, বয়স ছিল 52 বছর। পুলিশ জানতে চাইছিল যে এই ঘটনাটা কিভাবে ঘটেছে। তো স্পাইয়ের যে মালিক সন্তোষ আর তার ম্যানেজার শামসাদ দুজনে বলে যে 12:30টার সময় গুরু নিজের গার্লফ্রেন্ড মারিয়া জোসেফকে সঙ্গে নিয়ে তাদের স্পাতে এসেছিল রাত্রি কাটাতে। স্পায়ের সমস্ত স্টাফেরা, মালিক, ম্যানেজার সবাই চলে গেছিল ডিনার করতে একটা রেস্টুরেন্টে। এবার পুলিশ সন্তোষকে জিজ্ঞেস করে যে গুরুর সাথে গুরুর যে গার্লফ্রেন্ড এসেছিল সে কোথায়। তো সে বলে সে আমাদের স্পায়েই একটা রুমে এখনও আছে। তাকে ডাকা হয়, পুলিশ তার কাছে জিজ্ঞাসাবাদ করে। তার কাছে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় যে সোমবারে, মানে গতদিন, গুরুর বার্থডে ছিল। সেই জন্য তারা একটা বারে গেছিল, সেখানে পার্টি করেছিল, সেখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিল। তারপরে রাত্রি কাটানোর জন্য এই স্পাতে আসে। আর স্পায়ের যে মালিক, সে গুরুর পুরনো পরিচিত, সেই জন্য সে মাঝে মাঝে এখানে রাত কাটিয়েওছে। যখন তারা দুজন আসে, তো গুরু নিজের গার্লফ্রেন্ডকে বলে যে তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি একটু পরে আসছি, আমি সন্তোষ আর শামসাদ দুজনের সাথে কিছু কথা আছে আমার। তো তার গার্লফ্রেন্ড চলে যায়, ঘরে গিয়ে শুয়ে পড়ে। গুরু কিন্তু ঘরে ফেরে না, গুরু এখানেই থাকে। গুরু এদের সাথে গল্প করছিল। তারপরে সকালে যখন তার ঘুম ভাঙে 9:30টার সময়, তখন সে বেরিয়ে আসে। এসে গুরুর এই অবস্থা দেখে। তখন মালিককে জানানো হয়। মালিক তারপরে ফোন কল করে 11:30টার সময়। পুলিশ ভাবলো যে 9:30টার সময় যখন গুরুর গার্লফ্রেন্ড মালিককে খবরটা দিল যে গুরু মারা গেছে, তাহলে 2 ঘন্টা সময় কেন লাগলো ফোন কলটা করতে। পুলিশ এবার সেই বারে যায় যেখানে গুরু আর তার গার্লফ্রেন্ড গুরুর বার্থডে সেলিব্রেট করেছিল বলে গুরুর গার্লফ্রেন্ড বলেছিল। গুরুর গার্লফ্রেন্ডের নাম মারিয়া জোসেফ, আমি আগেই বলেছি। তো মারিয়া জোসেফ যে বারটা বলে দেয়, সেখানে যাওয়া হয়। সেখানে সিসিটিভি ফুটেজ বা প্রত্যক্ষদর্শী তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়, তো প্রমাণ হয়ে যায় হ্যাঁ, সত্যি সত্যিই গুরু এখানে সন্ধেবেলা থেকে রাত্রি 12টা পর্যন্ত ছিল। তারপরে এবার যে রাস্তাটা দিয়ে গুরু স্পায়ে এসছিল, সেটার যখন সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছিল, রাস্তায় অনেক রাত, ট্রাফিক খুব কম ছিল। কিন্তু একটা জিনিস পুলিশ লক্ষ্য করে যে গুরু আসছে, গুরুর ঠিক পেছনে একটা স্কুটারে করে 2জন মানুষ আসছিল। তাদেরকে খুব একটা ভালোভাবে চেনা যাচ্ছিল না, কারণ তাদের গায়ে রেনকোট ছিল, মুখটাও রেনকোটেরই টুপি তোলা ছিল বলে তাদেরকে ভালোভাবে দেখাই যাচ্ছিল না। আর খুব রাত বলে স্কুটারের যে নম্বর, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সেই স্কুটারটা কিন্তু দেখে মনে হচ্ছিল গুরুকে আর তার গার্লফ্রেন্ডকে ফলো করছে। গুরু যখন সফট টাচ পায়ে এসে দাঁড়ায় বা তার ভেতরে এন্টার করে, তখন কিন্তু সেই স্কুটারটাও দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে রাস্তার ঠিক উল্টো দিকে পায়ের সামনাসামনি একটা পান বিড়ি সিগারেটের দোকান ছিল, সেখানে গিয়ে স্কুটারটা দাঁড়ায়। স্কুটারটা দাঁড়াবার পরে সেখান থেকে একজন নেমে গিয়ে কিছু একটা কিনে এসে আবার স্কুটারে বসে। কিন্তু তারপরে স্কুটারে যে 2জন ছিল তারা কোথায় গেল সেটা সিসিটিভি ফুটেজে আর দেখা যাচ্ছিল না। এবার পুলিশ সেই পানের দোকানে যায়, গিয়ে জিজ্ঞেস করে কালকে রাত্রেবেলায় 12:30টার দিকে তোমাদের দোকানে 2জন এসছিল, তারা কি কিনেছিল। তো দোকানদার বলে তারা পান মশলা কিনেছিল 20 টাকার। তো তারপরে তারা কোথায় গেছিল, সে বলে আমি সেটা খেয়াল করিনি, কারণ সারাদিন অনেক কাস্টমার আসছে, কে কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে, এগুলো আমি খোঁজ রাখি না। তো তাকে বলা হয় তোমাকে যদি তাদের ফেস দেখানো হয় তুমি কি চিনতে পারবে। সে বলে না, আমি চেহারাও খুব ভালো করে লক্ষ্য করিনি, কারণ তারা রেনকোট পরেছিল,
মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো আমি ঠিক জানি না যে তাদেরকে আমি চিনতে পারবো কি না। তারপরে তাকে জিজ্ঞেস করা হয় তারা কি কিনেছিল, বলল সে পান মশলা কিনেছিল, 20 টাকা বিল হয়েছিল। সমস্তটা শোনার পরে পুলিশ চলে আসছিল, কিন্তু ওই পুলিশ টিমের মধ্যেই একজন আবার ফিরে দোকানে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে 20 টাকার পেমেন্টটা করেছিল সেটা কিভাবে করেছিল। তখন সেই পান দোকানদারের কিন্তু মনে পড়ে যে তারা পেমেন্টটা পেটিএমে করেছিল। এবার সেটা বের করা হয়, বের করতেই যে ফোন নাম্বার থেকে পেটিএমটা করা হয়েছিল সেই নম্বরটা পুলিশের হাতে চলে আসে, নম্বরটাও আসে, সেই সঙ্গে তার নামটাও বের করা হয়। নামটা ছিল ফিরোজ আনসারি। এবার পুলিশের কাছে সেই হসপিটাল যেখানে গুরুর বডিটা নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টম করার জন্য সেখান থেকে ফোন আসে। পোস্টমর্টম করার আগেই ডাক্তার ফোন করেছিল। ডাক্তার ফোন করে যে ব্যাপারটা বলে ইন্সপেক্টরকে, সেটা হচ্ছে জীবনে এত পোস্টমর্টম করেছি কিন্তু এই রকম বডি কখনো দেখিনি। তো ইন্সপেক্টর জিজ্ঞেস করে যে কেন, বিশেষ কি আছে এই বডিতে। তিনি তখন বলেন যে আমরা সবাই জানি যে পোস্টমর্টম করার জন্য খালি গায়ের দরকার, মানে জামা প্যান্ট ইত্যাদি খুলে দেওয়া হয়। তো তিনি বলেন যখন প্যান্টটা একটু নিচে নামানো হয় তখন দেখা গেছে যে যে মৃত ব্যক্তি তার দুটো থাইয়ের ওপরে 22খানা নাম লেখা রয়েছে ট্যাটু করিয়ে, মানে যাতে কোনোভাবেই সেগুলো উঠে না যায়। আর ওই 22টা নামের ওপরে মারাঠি ভাষায় লেখা আছে যে আমার এই ডায়েরিতে আমি 22খানা শত্রুর নাম লিখে যাচ্ছি, আমার যদি কখনো কিছু হয় পুলিশ যেন এই 22 জনের উপরেই তদন্ত করে, তাহলেই কিন্তু আমার যে শত্রু তাকে খুঁজে পাবে। তো সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর বলে যে থাই দুটোর ফটো তুলে যেন হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হয়। ডাক্তারও সেটাই করেছিল। তো পুলিশ যখন সব নামগুলো দেখছিল, দেখতে দেখতে দেখে 6 নম্বরে সন্তোষ সিরেকারের নাম লেখা আছে। সন্তোষ সিরেকার মানে সফট টাচ স্পায়ের মালিক, যে স্পাতে এই ঘটনাটা ঘটেছিল। এরপরে ফিরোজ আনসারির যে ফোন নাম্বারটা ছিল সেটার কল ডিটেল বের করা হয়। পুলিশ যখন কল ডিটেল চেক করছিল তখন দেখে যে সোমবারে, মানে যেদিন মার্ডার হয়েছে তার ঠিক আগের দিন, বেশ কয়েকবার এই স্পায়ের মালিকের সাথে ফিরোজ আনসারির কথা হয়েছে। এমনকি যেদিন মার্ডার হয়েছে সেদিনও সকালবেলায় 5:30টার সময় ফার্স্ট ফোন কল ফিরোজের সাথে সন্তোষের হয়েছে। এবার কিন্তু পুলিশের সন্দেহ হয়। পুলিশ সঙ্গে সঙ্গে স্পায়ের মালিক সন্তোষকে, তার ম্যানেজার শামসাদকে, সঙ্গে ফিরোজকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে যে ঘটনাটা, যে গল্পটা সামনে আসে সেটা এবার আমি বলবো। ঘটনাটা হচ্ছে সন্তোষ হচ্ছে ওয়ার্লির একটা স্পায়ের মালিক। আর আগেই বলেছি যে গুরু পুলিশের ইনফর্মার ছিল, গুরুর ওপরে অনেকগুলো পুলিশ কেসও ছিল। সে বিভিন্ন স্পা, বিভিন্ন বার, বিভিন্ন হোটেল, সেগুলো থেকে ইনফরমেশান জোগাড় করে পুলিশকে দিত যে কোথাও কোনো অবৈধ ব্যবসা হচ্ছে কিনা, সবার লাইসেন্স ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো গুরু ইনফরমেশান কালেক্ট করে পুলিশকে দিত। গুরু আবার এই যে ইনফরমেশানগুলো কালেক্ট করত সেগুলো সেই স্পায়ের মালিক বা বারের মালিক তাদেরকে দেখিয়ে তাদেরকে বলতো, ব্ল্যাকমেল করতো যে যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে পুলিশ আসবে, তোমাদের অ্যারেস্ট করবে, তোমাদের স্পা বন্ধ করে দেবে ইত্যাদি ইত্যাদি। কারণ সেটা লোককে দেখানোর জন্য একটা স্পা হলেও সেটা একটা দেহ ব্যবসায়ী হতো সেখানে মেন। আর ভয়ে যাতে তার স্পাটা বন্ধ না হয়ে যায়, তার ব্যবসা বন্ধ না হয়ে যায়, এই জন্যে সে বারবার গুরুকে টাকা দিত। সে বিরক্ত হয়ে গেছিল টাকা দিয়ে দিয়ে। তো সন্তোষ এক সময় ঠিক করে যে যদি গুরুকে রাস্তা থেকে কোনোভাবে সরিয়ে দেওয়া হয়, তো সেই জন্য সে ফিরোজের সাথে কথা বলে। এবার বলি ফিরোজটা কি। ফিরোজও হচ্ছে আর একটা স্পায়ের মালিক, ওর নবী মুম্বাইয়ে স্পা ছিল। ফিরোজেরও কিন্তু এইরকম দেহ ব্যবসায়ী চলতো তার স্পায়ে। ফিরোজের ব্যাপারেও ইনফরমেশান জোগাড় করতো গুরু। এবার গুরু বারবার ফিরোজের কাছেও টাকা চাইতো। টাকা দিয়ে দিয়ে ফিরোজও খুব বিরক্ত হয়ে গেছিল। তো এক সময় 2023-এ ফিরোজের স্পায়ের ব্যাপারে কিছু ইনফরমেশান কালেক্ট করে, ফিরোজের কাছে যায় গুরু, বলে যে এত টাকা দিতে হবে, যদি টাকা না দাও তাহলে কিন্তু পুলিশ তোমাকে এসে অ্যারেস্ট করবে, তোমার স্পা বন্ধ করে দেবে। কিন্তু ফিরোজ ভাবে না, এরকম কিছু হবে না। সে বিরক্ত হয়ে বলে যে তোমার যা ইচ্ছা করে নাও, আমি
টাকা আর দিতে পারবো না। এই কথা শুনে সে পুলিশ স্টেশনে যায়, পুলিশ আসে, রেড করে, অনেক ছেলেমেয়েরা ধরা পড়ে, অনেক গণ্যমান্য মুম্বাইয়ের ব্যবসায়ীরাও ধরা পড়ে। ধরা পড়ার পরে ফিরোজের যে স্পা সেটাকে সিল করে দেওয়া হয়। 2023 থেকে এখনও 2024 জুলাই পর্যন্ত কিন্তু সেটা এখনও বন্ধই রয়েছে। ফিরোজ তো রেগেই ছিল। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে বিভিন্ন স্পা থেকে, বার থেকে, হোটেল থেকে পয়সা কালেক্ট করে, এইভাবে ব্ল্যাকমেল করে, ভয় দেখিয়ে সে পয়সা কালেক্ট করতো। সেখান থেকে কিন্তু পুলিশকেও পার্সেন্টেজ দিত, মানে পুলিশেরই লোক বলতে পারা যায় গুরুকে। তো এইভাবেই চলছিল। তো সন্তোষ যখন রেগে যায়, সন্তোষ যখন ঠিক করে যে গুরুকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, তখন সে প্রথম যোগাযোগ করে ফিরোজের সাথে। ফিরোজ আর সন্তোষ দুজনে মিলে প্ল্যানিং করে। আর সন্তোষ বলে যে তোমার স্পা যেহেতু বন্ধ, তো টাকাটা আমিই দেব, লোকের ব্যবস্থাটা তুমি করো। সে বলে 6 লাখ টাকা আমি দেব, তুমি একটা লোক ঠিক করো, সে গুরুকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দেবে। ফিরোজের এক আত্মীয়, সে এই ধরনের বিভিন্ন ছোটোখাটো অপরাধী কাজে লিপ্ত থাকতো। তো ফিরোজ তার সাথে কথা বলে। তার নাম ছিল সাকিব আনসারি। সে দিল্লিতে থাকতো। দিল্লি থেকে তার সাথে কন্ট্যাক্ট করে, তার সাথে কথা বলে তাকে দিল্লি থেকে মুম্বাই আসতে বলা হয়। সে এপ্রিল মাসে দিল্লি থেকে মুম্বাই এসেছিল। তাকে 4 লাখ টাকা দেব বলা হয়, যে এই কাজটা করে দেওয়ার জন্য তাকে 4 লাখ টাকা দেওয়া হবে। তারা 3 মাস ধরে গুরুকে ফলো করছিল, কিন্তু সুযোগ পাচ্ছিল না যে গুরুকে কিভাবে রাস্তা থেকে সরানো যায়। কিন্তু গত রাত্রে, মানে সোমবার, জুলাইয়ের সোমবারে, লাস্ট সোমবারে গুরুর বার্থডে ছিল। গুরুর বার্থডে দিন তারা প্রথমে বারে কাটায়, তারপরে চলে আসে এই স্পাতে। ফিরোজ আর সাকিব দুজন পেছন পেছন আসে। ফিরোজ কিন্তু স্কুটার চালাচ্ছিল। সাকিব মুম্বাই এলাকাতে নতুন, সেই জন্য ফিরোজ তার সঙ্গেই এসেছিল। আর প্ল্যান মোতাবেক সন্তোষ নিজের সমস্ত স্টাফেদেরকে নিয়ে বাইরে খেতে চলে গেছিল, যাতে স্পাটা সেই সময় ফাঁকা পাওয়া যায়। আর ফাঁকা অবস্থাতেই তারা এই ঘটনাটা ঘটিয়েছিল। আর এই ঘটনা ঘটাবার জন্য 7,000 টাকার একটা ধারালো ছুরি জাতীয় ব্লেড বলা হচ্ছে যেটাকে, সেটা কেনা হয়েছিল গলায় আঘাত করার জন্য। সেটাই তারা করেও ছিল। এবার যখন গুরুর স্ত্রী মনীষা বাগমারের সাথে কথা বলা হয়, তখন মনীষা বলে যে গুরুর সারা জীবনে অসংখ্য অ্যাফেয়ার ছিল, কিন্তু এই যে মারিয়া জোসেফ, এর সঙ্গে রিসেন্ট কয়েক মাস আগেই তার বন্ধুত্ব হয়েছে। আর এই মেয়েটা প্রথম এমন গার্লফ্রেন্ড গুরুর, যে গুরুর সাথে গুরুর বাড়িতে এসে 2 দিন থেকে গেছে। সেই জন্য গুরুর স্ত্রী মনীষার সন্দেহ ছিল যে মারিয়া জোসেফও হয়তো এই ঘটনার সাথে যুক্ত আছে। তো তারপরে মারিয়াকেও অ্যারেস্ট করা হয়। গুরুর স্ত্রীর কথা মতো মারিয়ার কাছে যখন অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, তখন জানা যায় যে হ্যাঁ, সত্যি সত্যি সন্তোষ আর ফিরোজের সঙ্গ দিয়েছে মারিয়াও। বার্থডে সেলিব্রেট করার জন্য গুরু তাকে যে বারে নিয়ে যায়, সেখানে তারা প্রায় রাত 12টা পর্যন্ত থাকে। তারপরে মারিয়াই বলেছিল যে চলো আমরা সফট টাচ স্পাতে গিয়ে রাত্রিটা আজকে কাটাবো, একসাথে রাত্রে থাকবো। গুরু তার গার্লফ্রেন্ডের কথা মতোই সফট টাচ স্পাতে এসেছিল। স্পায়ের মালিক সন্তোষের সাথে গুরুর মুখে ভালোই সম্পর্ক ছিল, হ্যালো হাই বা টাকা চাওয়া ইত্যাদি তো সে করতোই। তো তার সাথে বিভিন্ন রকম আলোচনা, কথাবার্তা বলছিল। তারপরে তারা সত্যি সত্যিই সব স্টাফেদের নিয়ে বাইরে খেতে চলে যায়। আর ওদিকে ফিরোজ আর ফিরোজের যে আত্মীয় সাকিব আনসারি, তারা ওয়েট করছিল। এরা যেই বেরিয়ে যায়, তারা ভেতরে ঢোকে আর ঘটনাটা ঘটিয়ে দিয়ে চলে যায়। 9:30 কেন, ঘটনা ঘটে যাওয়ার পরেই তারা সমস্ত ব্যাপারটাই জানে যে কি হয়েছিল। কিন্তু পুলিশকে জানানো হয় 11:30টার সময়। আর 5:30টার সময় ফোন কলে সন্তোষকে জানিয়েছিল ফিরোজ। এই সমস্ত ঘটনাটা পুলিশের সামনে আসে। এই ঘটনা ঘটিয়ে দেওয়ার পরেই কিন্তু সাকিব আনসারি দিল্লি যাওয়ার জন্য ট্রেনও ধরতে গেছিল স্টেশনে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার ট্রেনটাও লেট ছিল। পুলিশ যখন সাকিব আনসারির ইনভলভমেন্ট এই কেসে জানতে পারে, যায় মাঝ রাস্তাতে রাজস্থানের কোটা থেকেই তাকে অ্যারেস্ট করে সঙ্গে নিয়ে আসে। তো এই ঘটনার জন্য মোট 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে এই পর্যন্ত।
এই ঘটনাটা পুলিশ এত তাড়াতাড়ি সলভ করে ফেলবে পুলিশ ভাবেনি। মোট 5 দিনের মধ্যেই কিন্তু গুরু বাগমেরের যে প্ল্যানার, যারা গুরু বাগমেরকে সরিয়ে ফেলার প্ল্যানার, তাদের সবাইকেই মোটামুটি ধরে ফেলেছে। তার মধ্যে প্রথম হচ্ছে স্পায়ের 2 জন মালিক, একজন সন্তোষ, একজন ফিরোজ, একজন সাকিব, সন্তোষের ম্যানেজার শামসাদ, আর গুরুর যে গার্লফ্রেন্ড মারিয়া জোসেফ, এই 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে।